দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাল্টাপাল্টি কর্মসূচিতে সরগরম রাজনৈতিক অঙ্গন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভা, পল্টনে খালেদা জিয়ার মুক্তিতে বিএনপির সমাবেশ। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। 9 বোর্ডে অংশ নিচ্ছে 14,50,790 জন শিক্ষার্থী। রাজধানীতে সকাল থেকে ঝুম বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবীরা। আরো 3 দিন হবে বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অফিস। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের ভাইদের নামে অঢেল সম্পত্তির তথ্য মিলেছে বরিশালের গ্রামের বাড়িতে। এবং রাফাজ পাল্টার আতঙ্কে ঘরবন্দি ফরিদপুরে চরাঞ্চলের মানুষ, ভয়ে ক্ষেতের ফসল তোলা ও পরিচর্যা বন্ধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীতে বড় 2 রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আজ। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেল 3টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে বিএনপি। প্রায় 8 মাস পর ডাকা এই কর্মসূচি ঘিরে বড় প্রস্তুতি নিয়েছে দলটি। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে। এদিকে প্রায় একই সময়ে দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। এবছর পরীক্ষায় 9 বোর্ডে অংশ নিচ্ছেন 14,50,790 জন। এর মধ্যে ছাত্র 7,50,281 এবং ছাত্রী 7,05,009 জন। এবার মোট কেন্দ্র 2,725টি ও শিক্ষা প্রতিষ্ঠান 9,463। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্টারে লিখে ওই দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী, ইনভিজিলেটর, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বাড়ানো হয়েছে। অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বাড়ানো সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারী বিশেষ সহযোগিতার পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। রাজধানীর আকাশে সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা। সকাল 9টার পর থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। গুলিস্তান, পল্টন, মালিবাগ, রামপুরা, বাট্টা, নতুর বাজার এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ যারা জীবিকার টানে ঘরের বাইরে বের হয়ে পড়েন বৃষ্টির বিড়ম্বনায়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে দেশের 8 বিভাগেই সোমবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝরার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
রংপুরের তিস্তা নদীর উপরে নির্মিত গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতু রক্ষাবাদে ধস দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে তীরবর্তী গ্রাম ও লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। উজানের ঢলে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধের পশ্চিম দিকে ধস দেখা দিয়েছে। বাঁধের প্রায় 40 মিটার জায়গার ব্লক ধসে প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে হুমকিতে পড়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক, শেখ হাসিনা সেতু ও বাঁধ তীরবর্তী 5টি গ্রাম। আমরা গরিব মানুষ, এখানে যারা আছি এই বাঁধটা ভাঙিলে আমরা থাকতে পারবো না। এর সাথে আরো 3-4টে গ্রাম মনে করো 60-70 বিলীন হয়ে যাবে। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে গঙ্গাচড়ার মহিষপুরের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, আবারও প্লাবিত হচ্ছে চরাঞ্চল। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ভেসে গিয়েছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। মানুষের জমি জমা, ফসলি জমি প্লাস বাড়িতে পানি উঠতেছে। বেড়িবাঁধ ভাঙলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তাদের একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় তিস্তাপাড়ের মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। ছাগলকাঞ্জে আলোচিত মতিউর রহমানের ভাইদের নামেও অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে বরিশালের মুলাদি গ্রামের বাড়িতে। শুধু নিজের নয়, পরিবারের সবার ভাগ্যরেখা হয়ে দাঁড়িয়েছিলেন মতিউর রহমান। তার স্বজনরা জানায়, নিজের নামে কোনো সম্পত্তি না থাকলেও ভাইদের নামে আছে বিপুল সম্পদ। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। ছাগলকাণ্ডে এখন টক অব দ্য কান্ট্রি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান। দেশ ছেড়ে পালিয়ে যেও যেন নিস্তার নেই তার। খোদ আত্মীয় স্বজনরাই এখন অকপটে স্বীকার করছেন এনবিআর এর এই সাবেক কর্মকর্তার অঢেল সম্পত্তির তথ্য। গ্রামের বাড়ি বরিশালের মুলাদিতে নিজের নামে কোনো সম্পত্তি না থাকলেও ভাইদের নামে আছে বিপুল অর্থ ও সম্পত্তি। খোদ স্বজনদের দাবি, এলাকায় তেমন না আসলেও ভাই ও আত্মীয় স্বজনদের ভাগ্য উন্নয়ন করেছেন তিনি। যার প্রমাণ মিলবে মুলাদি পৌরসভার 8 নং ওয়ার্ডের থানা রোডের বিলাসবহুল বাড়িটি ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের ছোট ভাই কাইয়ুম হাওলাদারের। 2 বছর আগে নিলামে প্রায় 2 কোটি টাকারও বেশি দিয়ে ক্রয় করে নেন বাড়িটি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বাড়িটি নিলামে তুললে বাড়িটি কাইয়ুম হাওলাদার কিনে নিলেও কেউ থাকেন না। এছাড়াও মতিউর রহমানের গ্রামের বাড়িতে একটি দোতলা বাড়ি থাকলেও সেখানে সবসময় তালা ঝোলানোই থাকে। শুধু এখানেই শেষ নয়, রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ ও 3তলা একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যাতে করে কারণ নজর যেন মতিউর রহমানের দিকে না ঝুঁকে। আর এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য পরিবারতান্ত্রিকভাবে গড়ে তুলেছেন হাওলাদার ফাউন্ডেশন নামের একটি তহবিল ফান্ডও, যার পরিচালনার দায়িত্বে আছেন ছাগলকাণ্ডে আলোচিত চাচাতো ভাইয়েরা। মতিউর রহমানের ভাই কাইয়ুম কিনে, কিন্তু কাইয়ুম হাওলাদার কিনছে, তার নামে পরিচিত কাইয়ুম হাওলাদার। এইটা কেউ থাকে না, পরিত্যক্ত অবস্থায়। তবে এত সম্পদের উৎস কোথায় আর কেমন করে স্বল্প সময়ের মধ্যে হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ, সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। অবশ্যই অপু, মাই টিভি। রাসেলস ভাইপার আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। ভয়ে ক্ষেতের ফসল তোলা বা পরিচর্যাও বন্ধ রেখেছেন তারা। আতঙ্কে শ্রমিক সংকটও দেখা দিয়েছে এলাকায়। চরের বিশাল এলাকা জুড়ে সাপ ছড়িয়ে পড়ায় গবাদি পশুর খাদ্য সংগ্রহেও বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। প্রায় 10 বছর আগে ফরিদপুরের চরাঞ্চলে প্রথমবার দেখা মেলে বিষধর রাসেল ভাইপারের। গেল কিছুদিন এই অঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। পদ্মায় পানি বৃদ্ধি পায়, চরের ফসলের ক্ষেত, ঝোপঝাড়, এমনকি মানুষের বসত ঘরে এই সাপ দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। আতঙ্ক, বাড়িতে উঠে আসতেছে সাপ, বাড়িতেও আসে, বাড়িতে মনে করেন দো বাইয়ে বাইয়ে আপনার চলে যায়, কাঁচা ঘর চলে যায়, ঘরের ভিতর যায়, এরা মুছায় পড়ে থাকে। আতঙ্কিত মানুষ পড়ে গেছে, এখন কেউ জানে, সব লোক জানে, সব লোক হলো এই যে বর্ষা, সারমান্যের বর্ষা, যাইবো যাই পারতেছে না। ঘর থেকে রাত্রেবেলা বের হওয়া যায় না, কিংবা কোনো কাজের জন্য বের হওয়া যায় না। আমাদের চাচা মামা যারা আছে তারা বাইরে কাজ করে, তাদের জন্য খুব ভয় হয়। ক্ষেত থেকে ফসল তোলার সময় সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় হোসেন ব্যাপারী নামের এক কৃষকের মৃত্যুর পর এই আতঙ্ক আরো বেড়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় কৃষি কাজের জন্য শ্রমিকও যাচ্ছেন না ওই এলাকায়। ফলে পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার পাশাপাশি ঘরে তুলতে পারছেন না পাকা ফসল। কাঁচা ঘাস সংগ্রহ করতে না পারায় গবাদি পশুর খাদ্যের যোগানও দিতে পারছেন না তারা। ঝুঁকিতে রয়েছে শিশুরাও। এই জায়গা আছে এলাকার ভিতরে, বুঝছেন, এই আমার ঘর থেকে ওই দুটা মারছে।
গাছ নিয়ে আসতেছে, তার নাম হলো হোসেন। আসতেছে তারে তো লাভ দেয়, মাইরে দিছে। মাইরে দেওয়ার পরে খুব জ্বালা যন্ত্রণা করছে। আব্বার ভালো মতো ট্রিটমেন্ট করে নাই, হাসপাতাল থেকে ভালো মতো ট্রিটমেন্ট করে না। আমার আব্বা যন্ত্রণা নিয়ে মারা গেছে। যা পদক্ষেপ নেওয়া উচিত, এটা মানে যেভাবে নির্মূল করা যায় সেটাই এখন ব্যবস্থা করা উচিত। চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনো প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউ চরবাসীদের পাশে দাঁড়াননি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে কৃষকদের মাঝে গামবুট সহ নিরাপত্তা সামগ্রী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক। সচেতন করার উদ্যোগ নিয়েছি। একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা এই সপ্তাহে 1000 গামবুট বিতরণ করব কৃষকের মাধ্যমে, যারা এই গামবুট দিয়ে তারা তাদের প্রয়োজনীয় কৃষিকাজ করতে পারে। এর বাইরেও যদি কারো সহযোগিতা দরকার হয় আমরা সেই সহযোগিতা করব। নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। কেউ অসুস্থ হলে শহরের হাসপাতালে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে। তাই চরাঞ্চলে হাসপাতাল স্থাপন সহ চিকিৎসক ও সাপের অ্যান্টিভেনমের সহজলভ্যতার দাবি উঠেছে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। শেরপুরে পাহাড়ি এলাকায় 4 গ্রামের বাসিন্দাদের জীবন সহজ করে দিয়েছে অটোকলের পানি। 40 বছর ধরে কোনো মোটর বা টিউবওয়েল ছাড়াই ভূপৃষ্ঠ থেকে অলৌকিকভাবে উঠছে এই স্বচ্ছ পানি, যা স্থানীয়দের কাছে জাদুর কল নামেই পরিচিত। এই পানি দিয়েই চলছে চাষাবাদ সহ দৈনন্দিন কাজ। প্রতিনিধি তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানার রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। শেরপুরের শ্রীবর্দী উপজেলা সীমান্তবর্তী 4 গ্রামের মানুষের ভাগ্য বদলে দিয়েছে জাদুর কল বা অটোকল। এই কলের কারণে গ্রামের শত শত কৃষকের বুড়ো ও আমন ধান আবাদ ও সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনে পানির জন্য হাহাকার করতে হয় না। জাদুর কল থেকে টিউবওয়েলের মাথা বা কোনো ধরনের পাম্প জাতীয় যন্ত্র ছাড়াই বিশেষ চাপে 24 ঘন্টা বিরামহীনভাবে বের হচ্ছে পানি, যা 1 মিনিটের জন্য বন্ধ হয়নি আজও। রাত দিন 24 ঘন্টা এই পানি পড়ে এবং কি এই পানি থামানোর মতো কোনো জিনিস নাই। আর এই পানিটা আমাদের অপচয় হইতেছে। খায় এই পানি কারো কারো মানে ক্ষেত যায়, এই ক্ষেতের মেশিনটা এই পানি দিয়ে আমরা আবাদ হয়। সবাই যায় আসি পানি খায়, সবাই বলে জাদুর কল, পানি অনেক ঠান্ডা। নিত্যদিনের সাংসারিক কাজে ছাড়াও এই পানি ব্যবহার হচ্ছে কৃষিকাজেও। সহজলভ্য এই পানি ব্যবহার হচ্ছে স্থানীয় শত শত কৃষকের ধান ও সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনেও। ফলে বছরে কয়েক কোটি টাকার সেচ খরচ থেকে রেহাই পাচ্ছেন এইসব গ্রামের মানুষ। এই কুদ্দুতের পানির দ্বারাই আমরা কিছু হাল চাষও চলে, নিজে খাদ্য খাওয়াও করি। পড়াটা যদি বন্ধ করা যায় তাহলে তো মনে করেন যে যা প্রয়োজন হল তাই আমরা ব্যবহার করলাম। এই পানি সব কাজই করি, মনে করো থারি খুঁড়া কাপড় চুবড় সব ধুই। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে প্রকল্প গ্রহণ করা গেলে সুপ্রিয় পানি হিসাবে এর সর্বোচ্চ ব্যবহার সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। আমার যেটা সাজেস্ট থাকবে, এটা যদি কোনো সংরক্ষণ বলতে কোনো রিজার্ভার করে আয়রন মুক্ত করে যদি পাইপলাইনের মাধ্যমে কোনো বাসাবাড়িতে সাপ্লাই দেওয়া যায় সেটাও বেটার হবে, হয়তো মানুষ সুবিধা পানি পাবে। সীমান্তের এই গ্রামগুলোতে প্রায় অর্ধশত অটোকল রয়েছে, যা দিয়ে কৃষকরা প্রায় 1500 একর জমিতে বিনা খরচে সেচ সুবিধা পাচ্ছেন। SM হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাল্টাপাল্টি কর্মসূচিতে সরগরম রাজনৈতিক অঙ্গন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভা। পল্টনে খালেদা জিয়ার মুক্তিতে বিএনপির সমাবেশ। চলতি বছরের SSC এর সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। 9 বোর্ডে অংশ নিচ্ছে 14,50,790 জন শিক্ষার্থী। রাজধানীতে সকাল থেকে ঝুম বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবীরা। আরো 3 দিন হবে বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অফিস। ঝাড়খণ্ডে আলোচিত মতিউর রহমানের ভাইদের নামে অঢেল সম্পদের তথ্য মিলেছে বরিশালের গ্রামের বাড়িতে। এবং রাসাস স্নাইপার আতঙ্কে ঘরবন্দি ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। ভয়ে ক্ষেতের ফসল তোলা ও পরিচর্যা বন্ধ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla ও facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।